জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সুবর্ণা ঠাকুর। এতে ক্ষোভে ফুঁসছেন বিএনপির ত্যাগী নেতাকর্মীরা। যে সংবিধানের জন্য শেখ হাসিনা বলছিল ভোট টোট বুঝি না, আমার পাওয়ার চাই পাওয়ার, ওই সংবিধান ওইভাবেই লেখো যেন আমার পাওয়ার থাকে। সেই পাওয়ারটাই তো ধরে রাখছেন। মানুষের কথা কি শুনছেন? শুনেন নাই। 5 কোটি মানুষের মতামতকে আপনারা গ্রাহ্যই করতেছেন না, অসম্মান করতেছেন। আপনারা সংসদে দাঁড়ায় বলতেছেন এরা বুঝা ভোট দেয় নাই, না বুঝাই ভোট দিছে। অর্থাৎ আপনি 5 কোটি মানুষকে মূর্খ বলার চেষ্টা করতেছেন। কত বড় অন্যায়! এটা ধীরে ধীরে বিদেশে ছড়ায়া যাবে। আপনারা দেখবেন বিদেশি সহযোগিতা পাবেন না। বিদেশি যারা টাকা লগ্নি করে তারা আসবে না। এখানে আন্তর্জাতিক ভাবে একটা খেলা হবে। ছেলে খেলা না তো সুদখোর বলেন আর চালবাজ বলেন, যত কিছুই বলেন না কেন, গিট্টু একটা তো মাইরা রাইখা গেছে। ওই গিট্টুর কারণেই তো খলিলুর রহমান সাহেবকে নিতে আপনারা বাধ্য হয়েছেন। মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ দেয়, মাদ্রাসায় বলাৎকার হয়, আর মহিলা মাদ্রাসাগুলিতে যে কি হয় সেটা তো বলার অপেক্ষাই রাখে না। আপনার দেশের আইন শৃঙ্খলা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চান তাহলে এই মাদ্রাসা শিক্ষা বন্ধ করতে হবে। মাদ্রাসা শিক্ষাকে জেনারেল শিক্ষার মধ্যে আনতে হবে। এটা তো জাস্ট শুরু। আমি তো বিএনপিতে মাত্র রাজনীতি শুরু করলাম, খেলা তো সামনে হবে। এটা জাস্ট একটা সংরক্ষিত নারী আসন নিয়ে ছিল, মেইন ইলেকশন করব। এরপরে চীন ওখান থেকে অনেকটা বলা চলে উষ্ঠা দিয়ে যখন তাড়িয়ে দিল, খালি হাতে যখন বিদায় করে দিল, সফরের 2 দিন বাকি থাকতেই কিন্তু ফিরে এসেছিল। আসার অল্প কয়েকদিন পরেই শেখ হাসিনা সরকার ভেঙে পড়লো, থাকতে পারলো না। বিএনপির ক্ষেত্রেও কিন্তু ঠিক সেটাই হলো। IMF এর কাছে ঋণ সহায়তা চাইলো, সেখান থেকে খালি হাতে ফিরে এলো। আমেরিকার কাছ থেকে খালি হাতে ফিরে এলো। এইবার তারা চীনে যাচ্ছে। চীনে গিয়ে কি সম্পর্ক জোরদার করার জন্য গেছে, ঋণ সহায়তার জন্য গেছে। যতই নিতাই রায় চৌধুরী এই বার্তা দিক না কেন যে শেখ হাসিনার চীন নীতি ভারত এবং বাংলাদেশের জন্য ক্ষতিকর, পররাষ্ট্র নীতিতে ভারসাম্য আনার জন্য চীনের প্রতি তাকে ঝুঁকতেই হবে। আমার তো কারো বন্ধু বানানোর দরকার নেই, কারো শত্রু বানানোর দরকার নেই। ভারত আমার শত্রু বানানোর দরকার নাই। ভারতও আমার বন্ধু থাক, চীনও আমার বন্ধু থাক। আমার স্বার্থ যেখানে দরকার আমার যার যার কাছ থেকে নেওয়া দরকার, এমনকি আমি পাকিস্তানের কাছ থেকে। এইভাবে তো একটা দেশ চলতে পারে না। এই যে জুলাই সনদ যেটা ছিল, এই যে সংস্কার যেটা ছিল, এইগুলো সব এটার মধ্যে ছিল। আবার ওই সংস্কারের কথা আছে, আবার ওই জুলাই সনদের কথা আছে, যেটা বারবার বইলা আপনাদেরকে বিরক্ত করতে চাই না। এই জুলাই সনদ না হলে এগুলো চলবেই। আর এগুলো সব কি ডিপার্টমেন্ট দেখবে? কারণ আমাদের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট, সে তো স্বরাষ্ট্রমন্ত্রী নাই, স্বরাষ্ট্রমন্ত্রী তো অন্য জায়গায় ব্যস্ত। সুতরাং এইভাবে গরিবদের উপর একটার পর একটা অত্যাচার হবে, আর গরিবরা বুক বুইজা সেটা সহ্য করে যাবে। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলো দেখেছেন তা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি সাজানো। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। কেননা দর্শক শ্রোতা, ভিডিওর শুরুতে একজন মহিলার বক্তব্য শুনে হয়তো আপনারা ইতিমধ্যেই আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছে, রক্ত টকবক করছে। এই কুলাঙ্গার মহিলা একজন মাজার পূজারী, সে মাজারের মধ্যে থাকে এবং সে এমন ব্যাখ্যা দিয়েছে যে এই দেশ থেকে মাদ্রাসা বন্ধ করে দিতে হবে, তাহলে বাংলাদেশ থেকে ধর্ষণ কমে যাবে বা অন্য কিছু কমে যাবে। কেন দর্শক শ্রোতা? তাদের যে মাজারের মধ্যে পীরদের সাথে সরাসরি টিসপিটিস কাজ চলে, আবার গোপনে মনে করেন যে মানে গোপনে না ভাই, ওপেনে এগুলো চলে। গাঁজা, মদ, ইয়াবা, তারপরে মনে করেন নারীবাজি, এগুলো সব ওপেনে চলে। আর এইগুলো এই মাদ্রাসার শিক্ষকেরা বা মাদ্রাসার ছাত্ররা বন্ধ করে বা এগুলোর বিরুদ্ধে কথা বলে, যার কারণে কিন্তু ওদের তেলে বাগুনে জ্বলে গিয়েছে। যার কারণে ওরা কিন্তু এখন মাদ্রাসা বন্ধ করে দিতে চায়, যেখানে কোরআন শিক্ষা করা হয়। দর্শক, যাই হোক, এই বিষয়ে আরো বিষয় রয়েছে, দেশের বিষয়, এই যাবতীয় বিষয় নিয়ে আজকের ভিডিওটি সাজানো। একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে, মনোযোগ সহকারে প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনতে হবে। তাহলে আশা করি অনেক কিছু আপনারা জানতে পারবেন। তাহলে কথা কেন, চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। নাইমা গেছে মাঠের নাইমা গেছে, একটু বিনোদন দেই। দেখেন, সেই কাজগুলো অত্যন্ত ভয়ঙ্কর সাহসের কাজ ছিল। এবং গণঅভ্যুত্থানের পরে, জুলাই আন্দোলনের পরে আমরা সেম একইভাবে এই আন্দোলনের পরে যারা দানব হয়ে উঠেছিল, মানুষের জন্য ভয় এবং হয়ে উঠেছিল, এবং এখনো দেশের মধ্যে আতঙ্কময় পরিবেশ তৈরি করে। টার্গেটটা বুঝছেন? টার্গেটটা তুমি এটা বলবে এখন। আরেকটা কথা বলছি, আরেকটা জিনিস আমার বেশি ভালো লেগেছে, উনি জামাত শিবিরের বিপক্ষ হয়ে কথা বলছে। আর আমি জামাত শিবিরকে পছন্দ করি না, ওদের অ্যাক্টিভিটিস আমার পছন্দ না। উনি সেটা মানে ওনাদের হয়ে উনি যে কথাগুলো বলছে বা এই দুর্দান্ত সাহস যে ওনার আছে, আমি ওনাকে স্যালুট জানাই। হ্যাঁ, মাঠে নামায় দিছে, বুঝছেন? মাঠে নামায় দিছে। এরা একটা টিম মাঠে নামছে। এরা ছাড়া সংসদে যাইতে পারেনি, চেষ্টা করছে, অনেক চেষ্টা করছে, অনশন করছিল। ওই অনশনের মধ্যে যে শরবতটা খাওয়াই দিছিল না, লেবু পানি, ওইটারই এফেক্ট চলতেছে কিন্তু এখনো। দেখেন, ও একটা ইয়াং ছেলে, ভাই লেখাপড়া করছো শুনছি আর কি, দেখি তো নাই। তুমি একটা দল বানাইছো, ভালো, আবার বিজনেস করে, আমটাম বেচে, খুবই ভালো কথা। পেট চালাইবার জন্য ভাই অনেক কিছু করতে হয়। তুমি একটা দল বানাইছো, দলের মধ্যে একজন নেত্রী খুঁজে পাইছো, তাও আবার কোন জায়গা থেকে আনছো? নাটক সিনেমার নায়িকা, আমি চিনি না। তাকে দিয়ে সে বলাচ্ছে মানে জামাত আর শিবিরকে আমি পছন্দ করি না, এই কথাটা বলাইবার জন্যই তাকে আনা হয়েছে।
এটা কোনো রাজনীতি হইলো বলেন? এটা চাটাচাটি হয়ে গেল না? হ্যাঁ, মনে হইতেছে না কারো পা চাটতেছে, কেউ শিখাই দিতেছে আর ও বলতেছে। হ্যাঁ ভাই, এটা বোঝা যায়। কারণ কি জানেন, এদেরকে যদি না দিত, দলের মধ্যে না আনতো, হ্যাঁ, কাদের কথা বলতেছি? আমার থাম্বনেলে দেখছেন, কিন্তু মাঝে যিনি আছেন উনি না, ওনাকে আমি সেলুট জানাবো এন্ডে, কিন্তু যেটা বলার বইলা নিতেছি। বাকি চারজন যে আছে, ইনাদের কিন্তু রাজনীতি শেষ করে দিল। হ্যাঁ, ধ্বংস হয়ে গেল ওনাদের রাজনীতি। আর ওনাদেরকে কেন নিছিল? একটা কারণেই নিছিল, বড় দল জানতো যে আমরা তো নির্বাচিত হয়ে আইসা তাদের ওইসব দাবি দাওয়া পূরণ করুন না, মানে গণভোট মাইনা নিব না। আর মাইনা না নিলে এরা তখন মাঠে অনেক ডিস্টার্ব করতো। কারণ কি জানেন, এরা খুব সুবক্তা, ভালো বক্তা। তো এই যে আন্দালিব পার্থ সাহেব ভালো বক্তা, অস্বীকার দিতে পারবেন? ভিপি নূর, হ্যাঁ হ্যাঁ, ওনারা তো আমি একটা টাইমে মনে করতাম এই দেশের প্রধানমন্ত্রী হবে প্রথম দিকে। পরে কেন জানি আর ভালোবাসতে পারলাম না, ধীরে ধীরে দূরে সরে গেল। জানেন, আমি মনে মনে আশা করতেছিলাম আমার কাছে যদি কোনো কারণে কোনো বিজ্ঞাপন আসে, হয় না অনেকে বিজ্ঞাপন বানাইতে চায়, যোগাযোগ করে। আমি রিটায়ার্ড লাইফ যদি আমার সাথে যোগাযোগ করতো, বিকাশ, হ্যাঁ বিকাশ কোম্পানি যদি আমার সাথে যোগাযোগ করতো যে ভাই আমরা একটা বিজ্ঞাপন বানাইতে চাই, আমি এমন একটা বিজ্ঞাপন বানাই দিতাম মাত্র 15 সেকেন্ডে সারা বাংলাদেশে কেন বিদেশেও ভাই পপুলার হয়ে যেত। কারণ আমি কিন্তু মডেল হিসাবে, হ্যাঁ বিজ্ঞাপনের মডেল হিসাবে ভিপি নূর সাহেবকে নিতাম, ওনাকে বুঝাইতাম, বিরাট অঙ্কের টাকাও অফার করতাম, বুঝাই বলতাম যে হ্যাঁ আপনার এই বদনামটা আছে, থাকুক, কোনো ব্যাপার না, হয়তো আপনার কারো কাছ থেকে বিকাশ নিছিলেন এই জন্য বদনামটা হয়েছে। কিন্তু রাজনীতিতে কে না নেয়, সবাই গোপনে টুপনে নেয়। আপনারটা প্রচার হয়ে গেছে, যেহেতু সবাই আপনাকে বিকাশ নূর বলে, আপনি আসেন আমার এই বিজ্ঞাপনে কাজ করেন, দেখেন আপনি কোথায় পৌঁছায় যান। এটা অবশ্যই করতাম। আমি জানি না আমার কপালে জুটবে কিনা এরকম বিজ্ঞাপন, তবে বিকাশ কোম্পানির কাছে আমার অনুরোধ, আমার এই থিমটা কাজে লাগাইন, হ্যাঁ কাজে লাগাইন ভাই, দেখবেন কোথায় পৌঁছায় যায় বিকাশ কোম্পানি। যাই হোক, এবার কাজে আসি। ওনাদেরকে ভাই থামাইছে, হ্যাঁ ওনাদেরকে সঙ্গী করে নিছে এই বড় দল, ওনাদেরকে ক্ষমতার হাড্ডি দিয়ে দিছে, ক্ষমতার হাড্ডি, ক্ষমতায় চলে গেছে। এখন বসে বসে হাড্ডি খাও, মাংস খাও, পোলাও খাও, বিরিয়ানি খাও, যা ইচ্ছা তাই খাও, কোনো অসুবিধা নাই। কারণ তাদের মুখ তো বন্ধ করে দিছে ওই বিরিয়ানি দিয়া, ওই মাংসের হাড্ডি দিয়া। ইনারা মুখ খুলতে পারতেছে না। তো এই আন্দালিব সাহেব, আপনি এই সংসদে দাঁড়ায় বললেন গাত্রদাহ হয়, এই সংবিধান দেখলে দেখেন, ওই আপনিই কিন্তু বছরের পর বছর ওই সংবিধানের বিরুদ্ধে কথা বলছেন, ওইসব ভিডিও এখন সামনে। দেখেন আপনার রাজনীতি শেষ হয়ে গেল ওই এক কথায়, আপনাকে আর এখন আগের মতো কেউ ভালোবাসে না। নিশ্চয়ই আপনি কমেন্ট বক্সে যান, ওইখানে যা দেখতে পারেন কে কি বলে আপনাকে, তাহলে আপনি বুঝতে পারবেন। এর মধ্যে দেখলাম আপনার মেয়েকে বোধহয় বিয়ে দিয়েছেন নাকি ছেলেকে, সরি ভুলে গেছি, দাওয়াত তো আর দেন নাই, আমাদের মতো লোকটা তো দাওয়াত করবেন না, জানুন কেমনে। যাই হোক, এটা যাই না নেমু, কিন্তু এই যে আপনি নতুন বিয়াই হইলেন, আরেকটা পরিবারের সাথে সম্পর্ক হইল, তাদের কাছে আপনার মুখটা রইল। তারা কি ভাবতো আপনাকে? আগে প্রতিবাদী ভাবতো। আপনি যে জুলাইয়ের বিরুদ্ধে যাবেন, আপনি মানব অধিকার বিচারের বিরুদ্ধে যাবেন, আপনি স্বাধীন বিচার বিভাগের বিরুদ্ধে যাবেন, আপনি ওইভাবে ওই সংবিধান দেখায়া যে সংবিধানের বিরুদ্ধে কথা বলে আপনি হিরো হয়েছিলেন সবাই কাছে, আপনার এই নব্য বিআইনের কাছে, বিআইর কাছে, তাদের কাছে ছোট হয়ে গেলেন না? কি ভাববে, হায় হায় এই লোকটা আগে কি কথা বলতো, এখন কি কথা বলে, এক মুখে দুই কথা। ডবল ফেসের যারা অভিনয় করে না, দ্বৈত চরিত্রে যারা অভিনয় করে, তারা সিঙ্গেল অভিনয় করারও ক্ষমতা হারায় ফেলায় একটা টাইমে। মনে রাখেন, হ্যাঁ ডবল ফেসের মানুষ কোনো একটা টাইমে না, ডবল ফেসের মানুষ কোনো একটা টাইমে দেখবেন সিঙ্গেল ফেসেও সে মানুষের সামনে আসতে পারে না, কারণ মুখোশ খুইলা গেলে কেউ আর দাম দেয় না। যেমন দেখেন এই যে জুনায়েদ সাকি সাহেব, দেখতে যেমন লম্বা, কথাবার্তা ভাই মারাত্মক কথাবার্তা, উচ্চ শিক্ষিত, চুলগুলা দেখেন, হ্যাঁ হ্যাঁ কি হেয়ার স্টাইল, হোয়াইট হোয়াইট, কাঁচা কাঁচা, একটু কাঁচা কাঁচা, মানে আরেক কি একটা ভাব আছে। কত বেশি মূল্যায়ন করতাম আমরা, ওনার টক শোগুলা দেখতাম কিভাবে উনি গর্জন করতো অন্যায় বিরুদ্ধে, শেখ হাসিনার ওই সংবিধানের বিরুদ্ধে, আগের আইন কানুনের বিরুদ্ধে, এই আয়না ঘরের বিরুদ্ধে, এই বিচার বিভাগ কেন স্বাধীন না, এইসব নিয়ে টক শোতে চিৎকার করতো। আর ওই মানুষটাই দেখেন এখন ওই সংবিধানই চায়, আগের সংবিধানই চায়। অর্থাৎ শেখ হাসিনা ভালো না, শেখ হাসিনা সব কিছু ভালো, ওইটা আঁকড়ায় ধরতে হবে। ওই সেই সংবিধান যে সংবিধানের মধ্যে দিয়া ফাঁসি দেওয়া হইতো, ফাঁসির রায় ঘোষণা করা হইলে আবার ওই শাহবাগ থেকে বলতো না এই রায় মানি না, এই রায় মানি না, ঝুলাইতে হবে, ঝুলাইতে হবে, যাবজ্জীবন দেওয়া যাবে না, ঝুলাইতে হবে। তখন আবার বিচারক ভাই ওই মোমবাতি জ্বালায়া বিচার বিভাগে বসা যায়, আবার রায় দেয়, ফাঁসির রায় দিয়া দেয়। যাকে যাবজ্জীবন দিছিল তাকে ফাঁসির রায় দিল, কারণ ওই যে শাহবাগ থেকে দাবি তুলছে। দেখছেন আইন কিভাবে বদল হয়ে যায়। কি দরকার ছিল এত মোটা মোটা বই লেখা, আইনের এত মোটা মোটা বই লেখার দরকার ছিল না, একটা ছোট্ট ছোটি বই লেখা দিলেই তো হয়তো। আইন কানুন সবকিছু যারা ক্ষমতাবান তাদের জন্য। ক্ষমতা এমন কিছু না যে আপনি বন্দুকের মতো ওই গুলি করলেন ক্ষমতা বাইর হয়ে গেল, এমন কিছু না। ক্ষমতা একদিনের জন্ম নেয় না, ক্ষমতা জন্ম নেয় কিভাবে জানেন? বুঝতে পারবেন কিভাবে? আমাদের পত্রিকার ভাষাগুলা দেখবেন, হেডলাইনগুলা দেখবেন, এই যে যতগুলা চ্যানেল আছে এই চ্যানেলের খবরগুলা শুনবেন। সবাই না,
কিছু চ্যানেলের দিকে বেশি করে নজর দিবেন, দেখবেন ওরা বয়ান তৈরি করবে, হ্যাঁ ফ্যাসিবাদের বয়ান তৈরি করবে, খারাপটাকেও ভালো বুঝাই দিবে আপনাকে যে হ্যাঁ এটা ভালো। এই যে তেল এখন দাম বাড়ছে না, এমনও কথা বলতে পারে এই জন্য তেলের দাম বাড়াইছি, তেলের দাম কম থাকলে বিদেশে পাচার হয়ে যাবে, মানে পার্শ্ববর্তী দেশে পাচার হয়ে যাবে, ওদের চেয়ে দাম বাড়াইলাম যেন পাচার না হয়, এরকম কথা বলে ফেলতে পারে। দেখেন না বলতেছে তেলের কোনো অভাব নাই, অভাব নাই, অথচ লাইন কমে, তেলের দাম বাড়াইবার পরও তো ভাই লাইন লাইন। যাই হোক, তেলের মধ্যে ফিরে আসি, আরেকজনের কথা বলি। ওনাকে দেখছিলাম একটা টাইমে আমারে বাঁচান, আমারে বাঁচান, আমাকে মেরে ফেলবে, মেরে ফেলবে, আমাকে বাঁচান, আমাকে বাঁচান চিৎকার করতেছিল রাশেদ খান। সবাই আমাকে বাঁচান, আমাকে তুলে নিয়ে আসছে ডিবি পুলিশে, আমাকে ধাওয়া দিয়েছে, প্লিজ আমাকে বাঁচান। মিরপুর 14 মজুমদারের মোড়, মিরপুর 14 মজুমদারের মোড়, বাসানটেক বাজার, আমাকে তুলে নিয়ে আসছে। আমি একটা রুমে দিয়েছি, দৌড়ে রুমের মধ্যে পালিয়েছি। আমাকে বাঁচান, আমাকে বাঁচান, সবাই আমাকে বাঁচান, সবাই রাস্তায় নেমে যান, আমাকে বাঁচান, আমাকে তুলে নিয়ে যাচ্ছে। কেন আপনি চিৎকার করতেছিলেন, কেন বাঁচাইবার কথা বলতেছিলেন? লাইফে চলে গেছে রাত্রেবেলা, কারণ পিছনে ডিবি দরজা ধাক্কাইতেছে। কি কারণে আপনার পিছনে ডিবি লাগছিল? আপনি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছিলেন, আপনি অন্যায় বিরুদ্ধে কথা বলছিলেন, আপনি জুলুম সহ্য করতে পারেন নাই বলে তো কথা বলছিলেন। সেই কথা বলার জন্য ডিবি আপনাকে দাবড়াইতেছে, আর আপনি বলতেছেন বাঁচান, আমারে বাঁচান, আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচান। আজকে দেখেন একটা মানুষ পেট্রোল পাম্পের সামনে তেল না পায় 8-9 ঘন্টায় অস্থির হইয়া সরকারের কিছু গালি দিছে, আর আপনি স্ট্যাটাস দেন এই এর বাড়ি কোথায়, এর ধরতে হবে। এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে অপমান করেছে রাশেদ প্রধান, একটা আপত্তিকর কথা বইলা ক্ষমা চাইছে, কিন্তু আপনি ওইখানেও আঙ্গুলি করছেন, ওইখানেও আপনি একটা বিভেদ তৈরি করার চেষ্টা করছেন। আজকে দেখলাম আপনি কোন একটা চ্যানেলে জানি সার্জিসের সাথে তর্কে জড়ায় গেছেন। কেমন দিল সার্জিস আপনাকে, খেয়াল করে দেখেন তো। হ্যাঁ ভাই, উনি মনে করছে ক্যামেরা চলতেছে না, ওদিকটা সাংবাদিকরা ক্যামেরা অন করে রেখে দিছে, ওনারা যে বিতর্কে জড়াইছে সার্জিস একেবারে পুরাটাই দিয়ে দিছে ভাই, হ্যাঁ পুরাটাই দিয়ে দিছে, চুপ হয়ে গেছে। উনি কেন জানি অস্থির হয়ে গেছে, মনে হইতাছে যত বলতে পারুম, যত পাম দিতে পারুম, যত হাড্ডি চালাইতে পারুম, ততই মতো আপন হয়ে যাবো। নিজের দল তারে তো দিলেন ধ্বংস কইরা। এবং এই যে বিপিন নূর সাহেব, ওনারও তো ভাই রাজনীতি শেষ, হ্যাঁ রাজনীতি শেষ, এটা দেখা রাখেন। দেখেন এই যে গত 15-16 বছর যা জুলুম সহ্য করছেন, অনেক অন্যায় সহ্য করছেন, তো আমরা নিজেরা দেখছি কত রকম ভাবে যে মাইর খাইছে এই বিপিন নূর, বিভিন্ন রকম পায়ে, কোমরে, মাথায়, ঘাড়ে, হাতে, বিভিন্ন স্টাইলে ওনাকে মারছে, কিন্তু থামে না ভাই। অন্যায় বিরুদ্ধে ছিল, অনেক জুলুম সহ্য করছেন, মজলুম ছিলেন, কিন্তু সেই মজলুম এখন আইসা জুলুমের পক্ষে দাঁড়াইলেন কেন? জুলুমবাজদের পক্ষে কেন দাঁড়াবেন? কেন জুলাই সনদপত্রের পক্ষে থাকবেন না? বিচার বিভাগ স্বাধীন হয়ে যাক, সেটার পক্ষে কেন থাকবেন না? এসব প্রশ্নের উত্তর দিতে পারবেন না? এই বয়সী আপনাদের রাজনীতি শেষের দিকে। আর এদিকে দেখেন নাসির উদ্দিন সাহেব, মাননীয় সংসদ সদস্য, ওনার কাছে প্রথমেই ক্ষমা চেয়েনি, হ্যাঁ 2-1 জায়গায় 2-3 দিন আগে বা আরো আগে ওনাকে নিয়ে না একটু কথা বলছিলাম, এই ধরনের কথা বলছিলাম যে শিশির মনির সাহেবকে আপনারা পাশ করাইলেন না, সুনামগঞ্জের 2 আসনের আপনারা সোনা ছিনলেন না, হ্যাঁ আপনারা শিশির মনিরে ফেল করাই দিলেন, আর ওনারে বাইচা নিলেন। উনি তো ঠিক মতো হাঁটতেই পারে না, ওনাকে 2-1 জন ধইরা রাখতে হয়, এরকম কথা আমি বলছি। বেয়াদবি করছি, ভুল করছি ভাই, বুঝতে পারি নাই। উনি তো হচ্ছেন অরিজিনাল জিয়ার সৈনিক, উনি হচ্ছেন অরিজিনাল খালেদা জিয়ার সৈনিক। হ্যাঁ ভাই, উনি দেখেন আগের মানুষ। এখন আমি বুঝতে পারতেছি একটা নীতি তো উনি মাইনা অবশ্যই চলে, নাইলে শিশির মনির সাহেবকে সরাই দিয়া উনাকেই কেন ভোট দিবে, উনাকেই কেন সংসদে পাঠাবে? দেখেন উনি সংসদে কোনো কথা বলতে পারতো না, কথা বলার জন্য অনুমতি চাইছে মাননীয় স্পিকারের কাছে, মাননীয় স্পিকার 2 মিনিট বাড়ায় দিছে, 7 মিনিট কথা বলার জন্য দিছে, কিন্তু উনি দাঁড়ায় কথা বলতে যায় দাঁড়াইতে পারতেছিল না, মাননীয় স্পিকার বসার অনুমতি দিছে, বৈশা হাঁপায়া হাঁপায়া যেটুক কথা বলছে না ভাই, আমি এন্ডে দিয়ে দেবো, হ্যাঁ ভিডিওর এন্ডে দিয়ে দেবো, ওইটুক কথা শুনা না বুকটা ভইরা গেছে, চোখে পানি চলে আসছে ভাই। সত্যিকারের মুক্তিযোদ্ধা কি বলছে জানেন? এই জুলাইকে যদি মাইনা না নেওয়া হয়, এই জুলাই শহীদদের কথা যদি এই সংসদে স্মরণ না করা হয়, এই সংসদ অপবিত্র হয়ে যাবে। 30 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়, জীবনের বিনিময়, শহীদদের জীবনের বিনিময় যে স্বাধীনতা আমরা পাইছিলাম, সেই স্বাধীনতা আমরা ভোগ করতে পারি নাই, সেই স্বাধীনতা আমাদেরকে বুঝায় দেয় নাই। কি ইঙ্গিত করছে চিন্তা করেন, এই বয়সে সেই স্বাধীনতা আমাদেরকে বুঝায় দেয় নাই। কারা দেয় নাই বুঝছেন? ইঙ্গিত কোন দিকে করছে? আপনি আপনার মহল্লায় হোক বা আপনার আত্মীয় স্বজনের সাথেই হোক, যার সাথেই হোক, আপনি তার সম্পর্কে বেশ সবসময় সুনাম করে বেড়ান। উনি আপনাকে খুব পছন্দ করে, কারণ আপনি কথায় কথায় ওনার সুনাম করেন। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন, আপনি যদি কখনো যাকে এত সুনাম করেন তার সম্পর্কে একবার শুধুমাত্র একটা বদনাম করেন, তাহলে দেখবেন আপনি এতদিন যে সুনামগুলো করছেন, সেই সুনামগুলো ধুয়ে বুঝে চলে গেছে, উনি বদনামটা নিয়ে বসে হয়েছে। কারণ কথাই আছে, কথাই জয়, কথাই ক্ষয়। মানে একটি কথা, একটি খারাপ কথা আপনার সারা জীবনের সম্পর্ক নষ্ট করে দিতে পারে, বা একটি বাজে কথা বা একটি কটু কথা বা একটি অশোভন কথা, মানে আপনার সাথে তো সম্পর্ক নষ্ট হবেই, পারিবারিকভাবে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে এবং অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। কেন এতগুলো কথা বললাম জানেন? বললাম ওই যে সৈয়দা আসিয়া আশরাফি পাপিয়া, তাই তো নামটা খুব কঠিন না? সৈয়দা আসিয়া আশরাফি, ডাকনাম পাপিয়া, হ্যাঁ, ওই যে চাঁপাইনবাবগঞ্জের একসময় বিএনপির সংরক্ষিত আসনে এমপি ছিলেন, তুখুর বক্তা, বিএনপির জন্য ওনার প্রচুর দান, মাঠে উনি সবসময় সরব ছিলেন, যখন সংসদে ছিলেন তখনও সরব ছিলেন, ভালো বক্তা, রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্ট। তার স্বামী হারুন রশিদ সাহেব
একবার এমপি ছিলেন কিন্তু এবার পাশ করতে পারে নাই। কিন্তু উনি এই পাপিয়া ম্যাডাম উনি এই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইছিলেন, পান নাই। এটা নিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে, কিন্তু কেন পান নাই এর একটা মূল কারণ কেউ কেউ বলছে যে তার মেয়েকে নাকি বিয়ে দিছে আওয়ামী ঘরানার কোনো এক লোকের সাথে, এর জন্য পায় নাই। কিন্তু আমাদের হিসাব অন্য, আমরা যেটা বুঝি সেটা উনি পান নাই ওনার ওই একটি কথা, সারা জীবন বিএনপির জন্য করলো, সারা জীবন বিএনপির জন্য নিবেদিত প্রাণ হইলো, কিন্তু বিএনপির হয়ে আসে এমন একটা কথা প্রবাসীদের বিরুদ্ধে বলছিল যেটা তার কাল হয়ে গেছে। জি, আমি দায়িত্ব নিয়ে বলছি, তাকে না দেওয়ার কারণ মূল একটাই, উনি যে প্রবাসীদের সম্পর্কে বলছিলেন কথাটা আপনাদের সবারই মনে আছে এবং আমরা সবাই এর প্রতিবাদ করছি যারা প্রবাসে ছিলাম। এবং আমি কদিন আগে একটা ভিডিও বানিয়ে বলছি যে যে কোনো অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী উনাকে মনোনয়ন দিয়ে না, তাহলে প্রবাসীদেরকে অপমান করা হবে। আমার কথা সুবিধা দেয় নাই তা না, ওনারা দেয় নাই। এবং আমি অত্যন্ত খুশি এবং বিশ্বের যত প্রবাসী বাংলাদেশি আছে তাদের তরফ থেকে তারেক রহমানকে ধন্যবাদ। কারণ দেখেন উনি যাই বলুক, যাই ভালো করুক, যাই খারাপ করুক, উনি প্রবাসীদের নিয়ে যে কটূক্তিটা করছিল এটাই প্রবাসীরা জীবনেও ভুলবে না। ওনাকে যদি এখানে আনতো তাহলে প্রবাসীরা দুঃখ পাইতো, আহত হইতো এবং তারেক রহমানের প্রতি শ্রদ্ধা হয়তো বা কমে যেত। কারণ প্রবাসীদের কি দান আছে বাংলাদেশে সবাই আমরা জানি, আপনারা যারা দেখছেন তারাও জানেন, প্রবাসীরা কি করতে পারে সেটাও জানেন। এই প্রবাসীদেরকে বলছিল এই প্রবাসীদের ভোটার করার দরকারটা কি, এরা তো তার বা ভাই বোনের জন্য যে বিদেশে গামলাগিরি করে তারপর পরিবার চালায়, তারা ভোটার হইব কেন? মানে কত বড় অধ্যত্বপূর্ণ একটা কথা সে বলছে, আপনারা একবার ভাইবা দেখেন, প্রবাসীরা ভোটার হইতে পারবে না। এবং আমার মনে হয় ওনার হাজবেন্ড যে ফেল করছে এটা একটা মূল কারণ। একটা হিসাব করে দেখেন, বাংলাদেশে এমন কোনো ঘর নাই বা এমন কোনো সংসার নাই যে তার ঘরে না হলেও তার চাচতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, বোনজা ভাই, দুলা ভাই, যে কেউ না কেউ বিদেশে আছে, প্রতিটা ঘরেই আছে। তো যে মানুষটা বিদেশে আছে, যে প্রবাসীটা বিদেশ থেকে দেশে টাকা পয়সা পাঠায় তার পরিবারের জন্য, সে যদি তার পরিবারকে বলে দেয় যে এই মহিলা এমন একটা কথা বলছে এবং এই মহিলার হাজবেন্ডকে তোমাকে ভোট দিও না, এফেক্ট হইতে পারে। এবং এফেক্ট হয়েছে, হারুন রশিদ এইবারও ফেল করছে এবং এই পাপিয়া আসতে পারলো না সংরক্ষিত দাঁড়িয়ে আসে, অথচ সবাই আশা করছিল পাপিয়া আসবে। নিরুফল ইসলাম বলি আসছে, সেও একটা ভোকাল, আরো অনেকেই আসছে, অনেকে আসতে পারে, আমি সেগুলো যাচ্ছি না, এটা টোটালি তাদের নিজস্ব ডিসিশন, কাকে দেবে কাকে না দেবে আমি এত ভালো করে বলতেও চাই না। এই দেওয়া মনোনয়ন দেওয়া নিয়ে বা যে কোনো মনোনয়ন দেওয়া নিয়েই আলোচনা সমালোচনা থাকবে, আপনি তো সবাই খুশি করতে পারবেন না। 1025 জন তুলছে মনোনয়নপত্র, পাইছে মাত্র 36 জন, বাকি যে 900 লোক সবাইকে তো খুশি করা যায় না। এবার বিএনপির উচ্চ মহল থেকে যেটা ভাবছে সেটাই করছে, সেটা নিয়ে আমার কোনো আলোচনা নাই বা কোনো সমালোচনা নাই। আমার সবচেয়ে সুখের খবর হলো পাপিয়াকে নমিনেশন দেয় নাই এবং আমরা প্রবাসীরা অত্যন্ত খুশি। এখানে একটা কথা আছে, অনেকে এখন বলা বলি করতেছে যে তারেক রহমান নিজে ছিল বলে হয়তো এত সুন্দর একটা মনোনয়ন হয়েছে এই 36 জনের। সুন্দর হয়েছে না অসুন্দর হয়েছে সেটাও আমি জানি না, তবে প্রশংসা পাচ্ছে অনেকে দেখলাম বলতেছে তারেক রহমান নিজে থাইকা বুঝা শুনেই দিছে। তারপরে তারেক রহমান যেখানে থাকবে না সেখানেই অস্বচ্ছতা থাকবে। সেই জন্য তারেক রহমান সাহেবকে বলতেছি, আপনি দয়া করে এই যে সামনে জুলাই যোদ্ধাদের যে লিস্ট হচ্ছে এটা একটু খেয়াল রাখেন। এটা নিয়ে কিন্তু পলিটিক্স শুরু হয়ে গেছে। এই যে বিভিন্ন সময় মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, এগুলো নিয়ে পলিটিক্স আমরা বহু বছর ধরে দেখতেছি ভাই। আওয়ামী লীগ যখন পাওয়ারে থাকে তখন যারা বিএনপি মাইন্ডেড, যদি কোনো মুক্তিযোদ্ধা থাকে তার নাম কেটে দেয়, আর বিএনপি পাওয়ারে আসছে যারা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বা আওয়ামী মাইন্ডেড তাদের নাম কেটে দিবে। সেম জিনিসটা কিন্তু জুলাই যোদ্ধাদের নিয়েও হবে বা হচ্ছে, জুলাই যোদ্ধাদের লিস্ট হচ্ছে। এখানে দেখা যাচ্ছে যারা লিস্ট করছেন, যারা প্রপোজাল দিচ্ছেন, তাদের পছন্দ অপছন্দের একটা বিরাট ব্যাপার এখানে ভূমিকা রাখে। আমি জানি মাননীয় প্রধানমন্ত্রী সবখানে নাক গলাতে পারবেন না বা তারা সময় নাই, তবে এই যে জুলাই যোদ্ধাদের নিয়ে যেন এই ধরনের অপকর্ম না হয়, যে ধরনের অপকর্ম মুক্তিযোদ্ধাদের নিয়ে হয়েছে, একই মুক্তিযোদ্ধা একই আমলে মুক্তিযোদ্ধা ভাতা পাইছে, পরের সরকার এসে সেই ভাতা কাইটা দিছে, এইগুলো যেন না হয়, তাহলে এই জুলাই যোদ্ধাদের অপমান করা হবে। দেখেন এই বরিশালের দিকে একটা ঘটনা, একজন জুলাই যোদ্ধা হিসা অ্যাপ্লিকেশন করছে, তাকে সেই এলাকার যে বিএনপির খুব বড় নেতা বা যার কাছেই সে অ্যাপ্লিকেশনটা করবে কি দুর্ব্যবহারটা সে করছে তার সাথে, ভিডিওটা একটু দেখেন। দেখেন এখানে ঘটনাটা হয়েছে কি, এই যে ছেলেটি আসছে, সে ছেলেটির বোধহয় একটু বয়স্ক হবে, 35 বছর, সে বিএনপি করে সে বলতেছে, এবং সে আসছে মুক্তিযোদ্ধা জুলাই যোদ্ধা হিসেবে নাম এনলিস্টেড করতে। যার কাছে আসছে উনি বলতেছে, উনি তাকে প্রথম দিন ছেলেটাকে গালাগালি করে বিদায় করেছে। ছেলেটা এখন আসছে বলছে যা তোরা বহিষ্কার করলাম, বলে আমি 35 বছর যাবত বিএনপি করি, আপনি মানে বহিষ্কার করে দিলেন? বলে হ করস তো কি হয়েছে, তুই জুলাই যোদ্ধা যা, ইউনুসের কাছে যা, মানে ডক্টর ইউনুসের কাছে যা, তাহলে আমি বহিষ্কার করলাম। সেটা বলে আলহামদুলিল্লাহ, আপনি আমার বহিষ্কার করে ভালো করছেন, আপনি আমার জুলাই যোদ্ধার পরিচয় বুঝে ফেলাতে পারবেন না। তার মানে এই মানুষটাকে যিনি দিচ্ছেন মনোনয়ন বা যিনি সুপারিশ করবেন উনি পছন্দ করেন না, অসম্ভব দুর্ব্যবহার করছে। ভিডিওটা খুব একটা ক্লিয়ার না, কিন্তু ঘটনা সত্যি, এটা কোনো এআই এর ভিডিও না। এইভাবে যদি জুলাই যোদ্ধাদের অপমান করা হয়, যদি বলা হয় যা তুই জুলাই ইউনুসের কাছে যা তুই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে যা, তাহলে এই ছেলেটা কখনোই তার সেই যে দাবি সেটা পূরণ করতে পারবে না। কারণ এলাকা থেকে একটা সার্টিফিকেট লাগে যে হ্যাঁ এই এলাকার ছেলে, একে আমরা দেখছি, ওইখানকার স্থানীয় যে বিএনপির কর্মকর্তারা আছে তাদের সুপারিশ করতে হবে। এইখানেও যদি পলিটিক্স হয় তাহলে না আমাদের ভয় লাগছে যে আসল জুলাই যোদ্ধারা না বাদ পড়ে যায়।
এখন দেখেন বাংলাদেশের আইন কানুন তো নাই বললেই চলে একরকম। আপনারা একটা ছোট্ট ঘটনা দেখছেন পিরোজপুরের ডিবি অফিসে, একজন ডিবি অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তার 1,80,000 টাকা তার ড্রয়ারে ছিল। তো সেখানে একজন মানে সাময়িকভাবে দপ্তরি কাজ করতো। দপ্তরি কাজ মানে বুঝতেই পারেন, অল্প বেতনে কাজ করে, সেখানে সরকারি চাকরি না, এটা খুব সম্ভব প্রেশনে আইনা দিছে বোধ হয়। তো তার টাকাটা যখন হারাইছে, সে সন্দেহ করছে এই ছেলেটিকে বা এই লোকটিকে সন্দেহ করবার পর লোকটিকে বেধড়ক পিটাইছে তো ভাই পিটাইছেই। তার মোমবাতি জ্বালায়া তার গোপনাঙ্গে মোমবাতির সেই ফোঁটাগুলা ফেলাইছে, ইলেকট্রিক শক দিয়েছে, অসম্ভব অত্যাচার করছে এবং বারবার বলতেছিল যে না আমি আপনার টাকা নিই, আমি আপনার টাকা নিই না, আমার মাইরেন না, আমার মাইরা ফেলেন না। মানে তার অবস্থা এমন অবস্থা হয়ে গেছে যে মানে লোকটি এখন হসপিটালে, মানে এমন অবস্থা করে ফেলছে, তার মানে জীবন মৃত্যু নিয়ে সে লড়ছিল। অতঃপর দেখা গেল সেই পুলিশ অফিসারের মাধ্যমেই অন্যান্য খোঁজখবর নিয়ে দেখা গেল তাদেরই এক মানে সহকর্মী টাকাটা সরাইছে। এখন ডিপার্টমেন্ট কি করছে, একটা তদন্ত কমিটি করছে এবং ওই যে লোকটাকে যে পিটিয়েছে, যার টাকা হারাইছে, ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং আরো 2জন কনস্টেবল, তাদেরকে ক্লোজ করছে, তাদেরকে ডিআইজি অফিসে ট্রান্সফার করে ক্লোজ করে রাখছে, বা শেষ। এই যে ক্লোজ করে রাখলো শেষ। কিন্তু প্রশ্ন আসতেছে দুইটা। এক নম্বর হলো এই যে ভারপ্রাপ্ত কর্মকর্তা, তার ড্রয়ারে 1,80,000 টাকা কোত্থেকে আসলো? 1,80,000 টাকা কিন্তু ছোট্ট অঙ্ক না বাংলাদেশের জন্য। নিশ্চয়ই এটা তার অবৈধ উপায়ের টাকা। 1,80,000 টাকা তার ড্রয়ারে কি করে আসলো? 2 নম্বর, এই লোকটা যদি সন্দেহ করে থাকে যে এই লোকটা এটা করছে, তাকে আইনের আওতায় দাও, তাকে জিজ্ঞাসাবাদ করো, সালিশি বসাও। তাকে কি এইভাবে টর্চার করতে পারে? এই যে মানুষ বলে না গরিবের বিচার নাই, এইটা হলো গরিবের বিচার নাই। দেখেন যেভাবে টর্চার করছে, সে এখনো হসপিটালে কাতরাইতেছে। এখন সবার মনে প্রশ্ন যে যারা অত্যাচার করলো তাদের কি বিচার হবে? কি বিচার হবে? ক্লোজ করে রাখছে, তারপরে আমরা ভুলে যাবো, তারপরে কিছুদিন পরে আবার ওরা ওই পিরোজপুরতে যায় ময়মনসিংহ চলে গেছে। এইভাবে তো একটা দেশ চলতে পারে না। এই যে জুলাই সনদ যেটা ছিল, এই যে সংস্কার যেটা ছিল, এইগুলো সব এটার মধ্যে ছিল। আবার ওই সংস্কারের কথা আসে, আবার ওই জুলাই সনদের কথা আসে, যেটা বারবার বইলা আপনাদেরকে বিরক্ত করতে চাই না। এই জুলাই সনদ না হলে এগুলো চলবেই। আর এগুলো সব কি ডিপার্টমেন্ট দেখবে? কারণ আমাদের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট, সে তো স্বরাষ্ট্রমন্ত্রী নাই, স্বরাষ্ট্রমন্ত্রী তো অন্য জায়গায় ব্যস্ত। সুতরাং এইভাবে গরিবদের উপর একটার পর একটা অত্যাচার হবে, আর গরিবরা বুক বুইজা সেটা সহ্য করে। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।